শুরুতে আমরা জন ব্রিজার নামের এক লোককে দেখতে পাই। সে পেশায় একজন সেফ ক্র্যাকার, মানে যে কোনো ধরনের সিন্ধুকের লকই সে খুব সহজে খুলে ফেলতে পারত। জনের একটা মেয়ে আছে। এই পৃথিবীতে সে তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর জন তার মেয়েকে কথা দিয়েছিল যে আমি আর কখনোই খারাপ কাজ করব না। তবে সে আজকে শেষবারের মতো আরও একবার চুরি করতে যাচ্ছে। তবে এটা কিন্তু যে সে চুরি নয় বন্ধুরা, প্রায় $35 মিলিয়ন স্বর্ণ। আর সবচেয়ে বড় ব্যাপার হলো তারা এই স্বর্ণগুলো চুরি করছে ইতালিয়ান গ্যাংস্টারদের কাছ থেকে। মাত্র এক সপ্তাহ আগেই নাকি তারা এই সোনাগুলো চুরি করেছিল। চুরির আগে তাদের একটা মিটিংও হয়, যেটা জন আগে থেকে জানতো। মিটিংটা হয়েছিল ভেনিস শহরে, আর জন সময় মতো নিজের টিম নিয়ে সেই শহরে পৌঁছে যায়। জনের টিমে ছিল 6 জন সদস্য। এই লোকটার নাম চার্লি, আর এই পুরো পরিকল্পনার মাস্টারমাইন্ড কিন্তু সেই। অনেক আগে থেকে চার্লি জনকে নিজের বাবার মতো মনে করে। এই লোকটার নাম ন্যাপস্টার। সে আইটিতে অত্যন্ত দক্ষ, যে কোনো ভবনকে স্ক্যান করে তার সমস্ত তথ্য বের করে আনতে পারত। আর ইনি হলেন হ্যান্ডসাম, যে আবার গাড়ি চালাতে এক্সপার্ট। এরপর ছিল লেফট ইয়ার, সে মুহূর্তের মধ্যে যে কোনো বিস্ফোরণ ঘটাতে পারত। শেষজন হলো স্টিভ, যে ঘটনা আসতে লেগে পুরো বিষয়টিকে বাস্তবায়ন করত, মানে পুরো কাজটাকে তদারকি করা আর সেটাকে সময় মতো শেষ করা ছিল তার কাজ। তারা ভবন থেকে স্বর্ণ চুরি করবে, এটা ছিল পূর্ণ পানির ওপরে। আর স্বর্ণগুলো ছিল ভবনের দ্বিতীয় তলায়, যেখানে আগে থেকে সমস্ত গ্যাংস্টাররা উপস্থিত ছিল। এই কারণে স্টয় প্রথমে পৌঁছে যায় নিচতলায়, আর তার টিমের বাকি 5 জন সদস্য বোটে করে ওই বাড়ির নিচে যে সুড়ঙ্গ ছিল সেখানে পৌঁছে যায়। এরপরই তো ন্যাপস্টার প্রথমে পুরো ভবনটাকে ভালো করে স্ক্যান করে নেয়, আর জানতে পারে যে স্বর্ণে ভরা সেই সিন্দুকটি ঠিক কোন জায়গায় রাখা আছে। এরপর সে দ্রুত ওই লোকেশন সম্পর্কে স্টিভকে জানিয়ে দেয়, যে আগে থেকে নিচতলায় ওত পেতে বসে আছে। স্টিভও সঙ্গে সঙ্গে সিলিংয়ের ঠিক ওই জায়গায় একটা ডায়নামাইট লাগিয়ে দেয়, আর নিচে সুড়ঙ্গে যারা ছিল তারাও ঠিক একই জায়গায় ডায়নামাইট লাগিয়ে দেয়। মূলত এখান থেকে স্বর্ণভর্তি ওই সিন্দুকটি নিচতলা থেকে তাদের সুড়ঙ্গে এসে পড়বে। এরপর সমস্ত প্রস্তুতি শেষ করে তারা বিস্ফোরণ ঘটানো মাত্রই তো সিন্দুকটি প্রথমে দোতলা থেকে নিচতলা, আর তারপর নিচতলা থেকে সরাসরি পড়ে। আর গ্যাংস্টাররা কিছু বুঝে ওঠার আগেই তো ওই স্বর্ণভর্তি সিন্দুকটা নিয়ে তারা বোটে করে ওখান থেকে পালিয়ে যায়। তবে বোটে তখন মাত্র 2 জন ছিল, হ্যান্ডসাম, রব আর তার একজন সঙ্গী। কারণ গ্যাংস্টাররা তো এত সহজে তাদের পিছু ছাড়বে না। আর সত্যি সত্যি দেখা যায় কিছুক্ষণের মধ্যে গ্যাংস্টাররা তাদেরকে ফলো করতে শুরু করে, কিন্তু তারা এটা অলরেডি আলাদা প্ল্যান করে ফেলেছে। সিন্দুকটি যখন দোতলা থেকে নিচে পড়েছিল তখন ওটা সরাসরি তাদের বোটে গিয়ে পড়েনি, ওটা গিয়েছিল একদম পানির নিচে। আর বোটে এখন যে সিন্দুকটা আছে তার মধ্যে কিছুই নেই। এদিকে তো পানির নিচে আমরা বাকি 4 জনকে দেখতে পাই, তারা অলরেডি সিন্দুকের কাছে পৌঁছে গিয়েছে। তাদের হাতে আছে মাত্র 7 মিনিট। এর মধ্যে তাদেরকে সিন্দুকটি খোলার চেষ্টা করতে হবে, আর তা না হলে পুলিশ সেখানে পৌঁছে যাবে। তবে জন তো এইসব কাজে এক্সপার্ট, তাই সে খুব দ্রুতই সিন্দুকটি খুলে ফেলে, আর সমস্ত স্বর্ণের বারগুলোকে খুব দ্রুত এমনিস্তের ব্যাগে ভরে ফেলে। ঠিক ওই সময় আবার পানির ওপরে পুলিশ চলে আসে। তবে তারা নিচে নেমে তদন্ত শুরু করার আগেই জন তার পুরো টিম নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সেই গ্যাংস্টাররা বোটে থাকা যে 2 জনের পিছু করছিল তারাও তাদেরকে ধরতে পারে না। গ্যাংস্টারদের চোখ ফাঁকি দিয়ে ঠিকই তারা 2 জন পরে টিমের সঙ্গে এসে যোগ দেয়, আর এইভাবে একটা দুর্দান্ত চুরির প্ল্যানকে তারা সবাই মিলে সফল করে। একটা সেফ জায়গায় যাওয়ার এই খুশিতে সবাই একটু ড্রিঙ্কস করে। তো এই স্বর্ণের টাকা দিয়ে কে কি করবে সেটা নিয়ে ডিসকাস করতে থাকে, কিন্তু স্টিভ সেখানে একদম চুপচাপ ছিল। এরপর যখন তাকে জিজ্ঞেস করা হয় সে কি করবে, তখন সে একটু মজা করে বলে যে আমি চিন্তা করছি তোমাদের সবার এই প্ল্যানটাকে আমি চুরি করে নেব। আসলে তাদের এই চুরির সব থেকে বড় মাস্টারমাইন্ড হলো চার্লি, যার কারণে কোনো প্রকার ভুল করা ছাড়াই তারা এত টাকা স্বর্ণ চুরি করতে পেরেছে। এরপরই তারা স্বর্ণের বারগুলোকে নিয়ে গাড়িতে করে অন্য একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তাদের গাড়িটা যখন বরফে ঘেরা একটা ব্রিজের ওপরে গিয়ে পৌঁছায় তখন দেখতে পায় অপর প্রান্ত থেকে একটা গাড়ি তাদের সামনে এগিয়ে আসছে। এরপর ওই গাড়িটা যখন তাদের সামনে এসে থামে ঠিক তখনই স্টিভ বন্দুক বের করে তার এক সঙ্গীর মাথায় ধরে, যে আবার ড্রাইভার সিটে বসেছিল। আর অন্য একটা গাড়িতে যারা ছিল তারা সবাই স্টিভের লোক। এরপর তো তারা নেমে সবাই ওই স্বর্ণের বারগুলোকে গাড়ি থেকে বের করে নেয়। এরপর স্টিভও গাড়ি থেকে নেমে যায়, কিন্তু জন তাকে আটকানোর চেষ্টা করলে স্টিভ তাকে সেখানে গুলি করে দেয়। তবে সে বাকিদেরকে গুলি করার আগে ড্রাইভিং সিটে বসে থাকা রব গাড়িটাকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের সামনে আরেকটি গাড়ি থাকার কারণে রব তার গাড়িটিকে নিয়ে কন্ট্রোল হারিয়ে ফেলে সোজা ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এদিকে স্টিভ তো ক্রমাগত ওপর থেকে তাদের উপর গুলি চালিয়ে যাচ্ছে। তবে তাদের মধ্যে আগে থেকে পানির মধ্যে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন ছিল, তাই তারা কেউ পানি থেকে না উঠে সেখানে চুপচাপ বসে থাকে। আর স্টিভ যখন দেখে যে অনেকক্ষণ ধরেই তারা কেউ ওপরে আসছে না, তখন সে ভাবে যে হয়তোবা কেউ আর বেঁচে নেই, তাই সে আর ওখানে না দাঁড়িয়ে থেকে দলবলকে নিয়ে চলে যায়। কিন্তু একটু পরে দেখা যায় জন ছাড়া তাদের টিমের বাকি সবাই জীবিত ছিল, আর চার্লি তো জনের মৃত্যুতে প্রচণ্ড ভেঙে পড়ে। এরপরে তো ওই ঘটনার পরও আরও একটা বছর চলে যায়। চার্লি আর তার টিম তো এখনও স্টিভের করা ওই বিশ্বাসঘাতকতার কথা ভুলতে পারছে না, তাই তারা যে কোনোভাবে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাচ্ছে। চার্লি একটা সূত্রের মাধ্যমে জানতে পারে যে স্টিভ নাকি এখন লস অ্যাঞ্জেলেসে থাকে, আর সে 1000 টনেরও বেশি ওজনের একটা সিন্দুক বানিয়েছে, আর ওই সিন্দুকটি নাকি কেউই খুলতে পারবে না। তবে জনের মেয়ে স্টেলা তো তার বাবার মতোই এসব সিন্দুক খোলার ব্যাপারে বেশ এক্সপার্ট। তবে সে কিন্তু কোনো চুরির সঙ্গে যুক্ত না, সে উল্টো সরকারের হয়ে কাজ করে। এরপর একদিন দেখা যায় চার্লি গিয়েছে স্টেলার কাছে,
আর বলে যে আমরা স্টিভের খোঁজ পেয়েছি, এখন আমাদের তোমার সাহায্যের প্রয়োজন, কারণ ওর কাছে যে সিন্দুকটা আছে এটা তুমি ছাড়া আর কেউ খুলতে পারবে না। কিন্তু স্টেলা তাকে মুখের ওপর না করে দেয়। সে বলে যে বছরখানেক আগেও তো তুমি একটা পরিকল্পনা করেছিলে, আর সেখানে গিয়ে আমার বাবা মারা যায়, তাই আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। তখন চার্লি বলে যে এটা কোনো চুরি নয়, বা আমরা স্বর্ণ নিতেও যাব না। জনকে আমিও বাবার মতো সম্মান করতাম, স্টিভ তাকে ওই স্বর্ণগুলোর জন্য মেরে ফেলেছে, তাই আমি প্রথমে ওর কাছ থেকে স্বর্ণগুলো ছিনিয়ে নেব, যার জন্য সে আমাদের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করেছে আর জনকে মেরে ফেলেছে। আমি ওকে কোনোভাবেই ছাড়বো না। এটা বলে চার্লি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর স্টেলা তাকে কল করে আর বলে যে আমি তোমাকে সাহায্য করব, আমিও চাই আমার বাবার খুনের প্রতিশোধ নিতে। আর এর পরে তো তারা আবার 6 জন এক হয় আর পৌঁছে যায় লস এঞ্জেলেসে। তারা সবাই প্রথমে স্টিভের বাড়ির বাইরে একটা গাড়িতে বসে থাকে। চার্লিদের টিমের যে হ্যাকার ছিল সে সিস্টেম হ্যাক করে বলে যে এখানে কার্শন সিকিউরিটি সিস্টেম লাগানো আছে, আর গত 5 বছরে কোনো হ্যাকারই এই সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করতে পারেনি। তবে কার্শন কোম্পানির প্রতি বছরই একটা কম্পিটিশন রাখে, যেখানে যেই হ্যাকার তাদের এই সিস্টেমকে হ্যাক করতে পারবে তাকে পুরস্কার স্বরূপ $50,000 দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত কেউ নাকি তাদের এই সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করতে পারেনি। কিছুক্ষণ পরে তারা স্টিভকে দেখতে পায়, তবে সে পুরো বাড়িতে নাকি একাই থাকে। এখনই তো চার্লি আর টিম যে কোনোভাবে বাড়িতে ঢুকতে যাচ্ছিল, যাতে করে তারা পুরো প্ল্যানটাকে ভালোভাবে করতে পারে। তবে এই কাজটি তো স্টেলা ছাড়া আর কেউই করতে পারবে না, কারণ স্টিভ তো তাদের দলের বাকি সবাইকে চেনে। যদিও সে জানতো সবাই মারা গিয়েছে, কিন্তু এই রিস্ক তো আর কেউ নেওয়া যায় না। তারা প্রথমে স্টিভের বাড়ির কেবল সংযোগটা নষ্ট করে দেয়। স্টিভ যখন কোম্পানিতে ফোন করে কমপ্লেন জানায়, তখনই সেই কোম্পানি থেকে সংযোগ ঠিক করানোর জন্য একটা মেয়েকে পাঠানো হয়। তবে মেয়েটা কিন্তু আর কেউ নয় বন্ধুরা, স্টেলা। স্টেলা তার শরীরে আগে থেকে ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যাতে করে সে সমস্ত বাড়ির ফুটেজগুলোকে রেকর্ড করতে পারে। এরপর স্টেলা যখন বাড়ির মধ্যে ঢুকে তখন তারা দেখতে পায় স্টিভ সত্যি সত্যি তাদের সব স্বপ্নগুলোকে নিজের করে নিয়েছে। মানে চুরির পরে তারা যে কথাগুলো বলেছিল, মানে স্বর্ণগুলো দিয়ে তারা কে কি করবে, এইসব কিছু স্টিভের বাড়িতে এখন আছে। এই সব কিছু দেখার পর তারা প্রত্যেকে অনেক বেশি রেগে যায়। এদিকে স্টেলা ভেতরে গিয়ে স্টিভের কেবল সংযোগটা ঠিক করে দেয়, কিন্তু স্টিভ তখন তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে আর স্টেলাকে তার সঙ্গে ডিনারের জন্য আমন্ত্রণও জানায়। স্টেলা তো এই কথা শুনে ভেতরে প্রচণ্ড রাগ করছিল, কিন্তু এখন তো তার রাগ দেখালে চলবে না। যেভাবে হোক স্টিভকে এখন তার বাইরে নিতে হবে, তাই প্রতিশোধ নিতে সে নিজের বাবার খুনির সাথেও ডিনারে যেতে রাজি হয়ে যায়। এরপরে স্টেলা যখন বাইরে আসে তখন চার্লি তাকে বলে যে তোমার স্টিভের সঙ্গে ডিনারে যাওয়া লাগবে না, কারণ যতক্ষণে সে এসে জানতে পারবে যে তুমি আসছো না ততক্ষণে আমাদের এখানে কাজ শেষ হয়ে যাবে। এখন তো তাদের কাছে স্টিভের বাড়ির পুরো নকশাটা আছে, তবে ওই স্বর্ণের বারগুলো রাখা ছিল সেই সিন্দুকের মাঝে, আর সিন্দুক থেকে মেন গেট পর্যন্ত বেশ অনেকটা দূরত্ব, তাই অল্প সময়ের মধ্যে এতগুলো স্বর্ণের বারকে এই পর্যন্ত নিয়ে আসা পসিবল না। তাই তাদেরকে স্বর্ণগুলো আনতে ওই বাড়ির মধ্যে গাড়ি চালাতে হবে। তবে স্টিভের বাড়ির রাস্তা ছিল মাত্র 6 ফুট, সেখানে তো আর নর্মাল গাড়ি চালানো সম্ভব নয়, তাই তাদের এমন গাড়ি লাগবে যেগুলো প্রস্থ হবে 6 ফুটেরও কম। তারা একটা গ্যারেজে গিয়ে 6 ফুটেরও কম প্রশস্তের গাড়ি বানিয়ে ফেলে। তবে টেস্টিংয়ের পর বুঝতে পারে যে ওই স্বর্ণের বারগুলোকে নিয়ে দ্রুত গাড়ি চালানোর জন্য গাড়িগুলোকে কিছুটা মডিফাই করতে হবে। তাই এই সমস্যা সমাধানের জন্য রব তার একটা ফ্রেন্ডকে নিয়ে আসে, যে ছিল আবার তুখোর গাড়ি মেকানিক। এই লোকটার নাম রেঞ্জ। সে মাত্র $10,000 বিনিময়ে প্রত্যেকটা গাড়িকেই স্বর্ণের বারগুলো নিয়ে খুবই স্পিডে যাওয়ার উপযোগী করে তোলে। আর এইদিকে ন্যাপস্টার তো চার্লির কথা মতো এলাকার সমস্ত ট্রাফিক সিগন্যালের সিস্টেমকে হ্যাক করে নেয়, যাতে করে স্বর্ণ চুরি করার দিন তারা ইচ্ছে করে যে কোনো জায়গায় জ্যাম লাগিয়ে দিতে পারে, আর এই সুযোগে তারা শহর থেকে সেফ এক্সিট নিতে পারবে। অন্যদিকে আমরা স্টিভকে দেখতে পাই, সে তার এই স্বর্ণের বারগুলোকে এতদিন ধরে ইয়াভিন নামের এক লোকের মাধ্যমে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে আসছিল। কিন্তু আজকে যখন সে একটা গোল্ড বার বিক্রি করতে যায় তখন ইয়াভিন বলে যে আমি তোমার এই গোল্ডের সম্পর্কে অনেক তথ্য জেনে গেছি, এগুলো তো ইতালির ভেনিস শহর থেকে ডাকাতি করে আনা হয়েছে তাই না? কারণ ওই স্বর্ণগুলোর ওপর তো একজন ইতালিয়ান ডান্সারের ছবি খোদাই করা আছে। এগুলো শুনেই তো স্টিভের মাথা পুরো খারাপ হয়ে যায়, কারণ এই লোক তো তার সত্যিটা ধরে ফেলেছে। এখন তো সে চাইলে বাইরে অথবা পুলিশের কাছে ইনফরমেশনগুলো লিক করে দিতে পারে। তাই স্টিভ আর কিছু না ভেবেচিন্তে ওই লোকটাকে সেখানে মেরে ফেলে। এর কিছুক্ষণ পরেই ওখানে ইয়াভিনের এক কাজিন মাস্কে বেশি দেখতে পায় তার ভাইকে কে যেন নির্মমভাবে মেরে ফেলেছে, তাই সেও তখন তার ভাইয়ের এই মৃত্যুর পেছনে তদন্ত করতে শুরু করে দেয়। এদিকে চার্লিদের টিমের কাছে তখন নিখুঁত একটা প্ল্যান আর দরকারি সব জিনিসপত্র তৈরি। আর এরপর স্টিভ যখন তার স্পোর্টস কার নিয়ে স্টেলার সাথে দেখা করতে বের হয়, ঠিক তখনই চার্লি আর তার টিম 3টে মিনি কুপার গাড়ি নিয়ে স্টিভের ভিলার দিকে রওনা দেয়। কিন্তু ভাগ্য যেন বারবার তাদের পথ আটকাতে চাচ্ছিল। ভিলার কাছাকাছি পৌঁছাতে তারা দেখে পাশের বাড়ির লোকেরা বিশাল এক পার্টির আয়োজন করেছে, চারদিকে অনেক মানুষ, তাই বাধ্য হয়ে সেদিনের মতো মিশনটা বাতিল করতে হয়। ওদিকে স্টেলার স্টিভের সাথে ডিনারে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না, কিন্তু পুরো প্ল্যানটাকে বাঁচানোর জন্য তার কাছে আর কোনো উপায়ও ছিল না। শুরুতে সবকিছু বেশ স্বাভাবিকই চলছিল, কিন্তু কথা বলতে বলতে হঠাৎ করে স্টেলার অজান্তেই এমন একটা কথা বলে যেটা তার বাবা জন প্রায় বলতেন, আমি মানুষকে বিশ্বাস করি, কিন্তু মানুষের ভেতরে থাকা শয়তানগুলোকে একেবারে বিশ্বাস করি না। কথাটা শোনা মাত্রই স্টিভার মনে পড়ে যায় ঠিক এই কথাটাই সে আগে জনের মুখে শুনেছিল। তাই স্টিভ তখন স্টেলার হাত চেপে ধরে। স্টেলার তো বুঝতে বাকি রইল না যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তাই সে বুদ্ধি করে টেবিলের ওপরে রাখা ওয়াইনের বোতলটা উল্টে ফেলে দেয়।
ঠিক তখনই সেখানে চার্লি আর তার বাকি সঙ্গীরা একে একে সামনে চলে আসে। স্টিভ এখন চারদিক থেকে পুরোপুরি ঘেরাও, আর চার্লি আর তার টিমকে চোখের সামনে দেখে স্টিভের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। কিন্তু স্টিভ তখনও অহংকার করে চার্লিদের উস্কানি দিতে থাকে। চার্লি জানতো যে এটা আবেগে ভেসে যাওয়ার সময় নয়। সে সরাসরি স্টিভের চোখের দিকে তাকিয়ে পরিষ্কার জানিয়ে দেয় যে সোনার জন্য সে নিজের বন্ধুদেরকে ধোঁকা দিয়েছিল, সেই সোনা খুব জলদি তাদের কাছে ফেরত আসছে। কিন্তু স্টিভ তাকে তাচ্ছিল্য করে বলে দেয় যে তোমরা আমার কিছুই করতে পারবে না, কারণ স্টিভের ধারণা ছিল চার্লির সবচেয়ে বড় শক্তি মানে জনি নেই। যেহেতু সে চার্লির প্রত্যেকটা চালের উপর নজর রেখেছে, তাই চার্লি কোনো দিনই সফল হতে পারবে না। ওখান থেকে চলে আসার পরই গোপন সূত্রে চার্লিরা জানতে পারে যে স্টিভ খুব তাড়াতাড়ি তার লকারটা নিয়ে শহর ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাচ্ছে। খবরটা শুনে বাকি সবাই বেশ চিন্তায় পড়ে যায়, কিন্তু চার্লি একটুও বিচলিত হয় না, কারণ স্টিভের ওই সুরক্ষিত ভিলা থেকে স্বর্ণগুলোকে উদ্ধার করা বেশি চ্যালেঞ্জ করছিল। আর এখন সমস্যার সমাধান তো তাদের হাতে নাগালে চলে এসেছে। তাই চার্লির সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় ভিলার ভেতরে নয়, আক্রমণ হবে মাঝ রাস্তায়। যদিও রবের কাছে এই প্লেনটা বেশ ঝুঁকিপূর্ণ মনে হচ্ছিল, কারণ এয়ারপোর্টে যাওয়ার অনেকগুলো রাস্তা ছিল, আর স্টিভ কোন রাস্তাটা বেছে নেবে তা নিশ্চিত করে জানার কোনো উপায় ছিল না। কিন্তু চার্লি পুরো আত্মবিশ্বাসের সাথে বলে রাস্তা স্টিভ বাঁচবে না, রাস্তা আমরা বাঁচবো। আসলে লায়াল আগে লস অ্যাঞ্জেলেসের ট্রাফিক কন্ট্রোল সিস্টেম হ্যাক করে বসেছিল। এখন পুরো শহরের ট্রাফিক লাইট ওদের হাতের মুঠোয়। প্ল্যানটা ছিল দারুণ, ওরা বাকি সব রাস্তা জ্যাম করে দেবে এবং স্টিভের কনভয়কে বাধ্য করবে ঠিক সেই রাস্তা দিয়ে যেতে যেটা ওরা আগে থেকে ঠিক করে রেখেছে। ওদিকে লেফটিয়ার চুপিসারে সেই সুড়ঙ্গের ভেতরে বোমা ফিট করে দেয়, যেখান দিয়ে স্টিভের কনভয় যাওয়ার কথা ছিল। লায়াল রেলওয়ে স্টেশনে নিজের কন্ট্রোল সেন্টার বানিয়ে শহরের মোড়ে মোড়ে থাকা সিসিটিভি ক্যামেরা দিয়ে প্রতিটা মুহূর্তের উপর নজর রাখতে শুরু করে। আর তাদের টিমের নতুন মেম্বার একটা বড় ট্রাক নিয়ে রাস্তার ধারে রেডি হয়ে থাকে, যাতে দরকারের সঙ্গে সঙ্গে ব্যাকআপ দেওয়া যায়। সবাই যার যার পজিশনে তৈরি, যা স্টিভ বের হওয়ার অপেক্ষা। কিছুক্ষণ পর অবশেষে স্টিভের গাড়ি রাস্তায় দেখা যায়, কিন্তু তাকে দেখে পুরো টিম একেবারে চমকে ওঠে। স্টিভ নিজের সুরক্ষার জন্য মারাত্মক এক চাল চেলেছে। সে একটা নয়, বরং হুবহু দেখতে তিনটে বুলেট প্রুফ গাড়ি রাস্তায় নামিয়েছে, আর সে নিজে ওপর থেকে হেলিকপ্টারে বসে পুরো অপারেশনের তদারকি করছে। এখন সবচেয়ে বড় সমস্যা হলো তিনটে গাড়ি দেখতে একই রকম, কিন্তু এর মধ্যে কেবল একটা গাড়িতে আছে 35 মিলিয়নের সোনা। তবে চার্লির কাছে এটাও কোনো বড় ব্যাপার ছিল না। লায়াল ক্যামেরার ফুটেজগুলো খুব খুঁটিয়ে দেখতে শুরু করলো। সে প্রতিটা গাড়ির স্পিড, ওজন আর মুভমেন্টের উপর নজর রাখে, আর কয়েক সেকেন্ডের মধ্যে সে একটা বড় তফাৎ বুঝতে পারে। একটা গাড়ির মুভমেন্ট বাকি দুটোর চেয়ে সামান্য আলাদা ছিল, তাই তাদের টিম সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট বুলেট প্রুফ গাড়িটার পিছু নেয়। এরপর লায়াল তার প্ল্যানের পরের পার্ট শুরু করে। সে ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে ঢুকে পুরো এলাকার ট্রাফিক লাইট বদলে দেয়। চোখের পলকে শহরের রাস্তা জ্যাম লেগে যায়, কিন্তু চার্লি যে রাস্তাটা বেঁচেছিল সেখানকার সব লাইট সবসময় গ্রিন থাকে। তাই স্টিভের কনভয় বাকি সব জ্যামের রাস্তা এড়িয়ে ঠিক সেই রাস্তা দিয়ে এগিয়ে চলল। একটা মেট্রো ট্রেন যা স্টেশন থেকে ছেড়েছে এবং পরের ট্রেনটা আসতে আর মাত্র 90 সেকেন্ড বাকি আছে। চার্লির সাথে সাথে তাদের অর্ডার দেয়, আর পুরো টিম নিজেদের মিনি কুপারগুলো ঘুরিয়ে ঝড়ের গতিতে মেট্রো স্টেশনের দিকে ছুটে যায়। কয়েক মুহূর্তের মধ্যে ওরা স্টেশনে পৌঁছে গেল, কিন্তু আসল চ্যালেঞ্জটা তো এখনো বাকি। মেট্রো ট্রেন আসার আগে ওদের সুড়ঙ্গের ভেতরে ঢুকতে হবে। তাই তারা ওই মিনি কুপারগুলোকে প্ল্যাটফর্মের ওপর দিয়ে একদম হাওয়ার বেগে ছোটে, আর ওদিক থেকে মেট্রো ট্রেনটাও ধেয়ে আসছিল ওদের দিকে। একেবারে শেষ সেকেন্ডে মিনি কুপারগুলো ট্রেনের ঠিক সামনে দিয়ে বেরিয়ে সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়ে। ঠিক সেই মুহূর্তে লায়াল তার কম্পিউটারের শেষ কমান্ডটা এন্টার করলে মেট্রো ট্রেনটার সাথে সাথে স্টেশনে এসে থেমে যায়, আর পুরো ট্র্যাকের পাওয়ার কাট হয়ে যায়। বিশাল ট্রেনটা সুড়ঙ্গের মুখে এমনভাবে দাঁড়িয়ে আছে যে ভেতরে কি হচ্ছে তা বাইরে থেকে দেখার কোনো উপায় থাকে না। ওদিকে সুড়ঙ্গের ভেতরে 3টি মিনি কুপার সুপার গতিতে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ওরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে তাদের আসল শিকারের জন্য অপেক্ষা করতে লাগে। ওদিকে স্টিভ হেলিকপ্টারে বসে পুরো ব্যাপারটা দেখছিল। যখন সে দেখে শহরের ট্রাফিক অচমকা অদ্ভুতভাবে জ্যাম হয়ে গেছে, সে তখনই বুঝতে পারে যে এর পেছনে লায়ালের হাত আছে। তাই সে এক নাগারে নিজের কনভয়ের উপর নজর রাখছিল। আর যখনই সেই বুলেট প্রুফ গাড়িটা নির্দিষ্ট জায়গায় পৌঁছায়, লায়াল ট্রাফিক সিগন্যাল রেড করে দেয়। গাড়িটা বাধ্য হয়ে থেমে যায়, আর পরের মুহূর্তেই এক পলকে গাড়িটা তার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। স্টিভ বুঝতে পারল না যে আসলে কি ঘটলো। সে প্যানিক খেয়ে সঙ্গে সঙ্গে তার লোকদের খোঁজাখুঁজি করার নির্দেশ দিল, কিন্তু তার বডিগার্ডরা যখন মেট্রো স্টেশনে পৌঁছায় তখন দেখতে পায় সুড়ঙ্গের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। খবরটা শোনা মাত্রই স্টিভ বুঝতে পারছিল যে তার এত স্বাদের গুপ্তধন এবার তার হাতছাড়া হতে চলেছে। এদিকে সুড়ঙ্গের ভেতরে রব এক মুহূর্ত সময় নষ্ট না করে বুলেট প্রুফ গাড়িটার ভেতরে টিয়ার গ্যাস ছেড়ে দেয়। ড্রাইভার তো কিছু বুঝে ওঠার আগে তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। ঠিক তখনই চার্লি গাড়ির দরজাটা খুলে ফেলে। এখন শুধু লকারটা বের করা বাকি ছিল, কিন্তু সেখানে থাকা লকার দেখে স্টেলা বুঝতে পারে এটা সেই লকার নয় যেটা সে স্টিভের বাড়িতে দেখেছিল। স্টিভ শেষ মুহূর্তে লকারটা বদলে দিয়েছে। স্টেলা কয়েক সেকেন্ডের মধ্যেই ধরে ফেলে যে এই লকারে গ্লাসরে লকার সিস্টেম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ওরা যদি ড্রিল মেশিন ব্যবহার করে আর ভেতরে কাজটা কোনোভাবে ভেঙে যায় তবে লকারটা চিরকালের জন্য লক হয়ে যাবে। কোটি কোটি টাকার সোনা সব সময়কার মতো তাদের হাত থেকে ফসকে যাবে। এখন তাদের সামনে একটাই মাত্র রাস্তা খোলা ছিল, সেই পুরনো পদ্ধতি যেটা স্টেলার বাবা জন ব্যবহার করতেন, হাত দিয়ে ঘুরিয়ে ম্যানুয়ালি লকটা খোলা। স্টেলা তো আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু স্টেলার মনে হচ্ছিল যে সে হয়তো পারবে না।
ঠিক স্টেলা চোখ বন্ধ করে আগে নিজেকে শান্ত করার চেষ্টা করে আর তার বাবার শেখানো প্রতিটা টেকনিক মনে করতে থাকে। আস্তে আস্তে লকারের ভেতরে তার আঙুলগুলো নড়তে শুরু করলো আর তখনই অচমকা একটা ক্লিক হয়, মানে লকার খুলে গেছে। দরজাটা ফাঁক হতে ভেতরে রাখা সোনাগুলো ঝলমল করে উঠল। যদিও স্টিভ অলরেডি এর কিছু অংশ বেঁচে দিয়েছিল, তাও বাকি সোনার দাম ছিল প্রায় $27 মিলিয়ন। এটা দেখে পুরো টিমই অনেক খুশি হয়ে যায়। ওরা আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সোনার বারগুলো তাদের মিনি কুপার গাড়ির ভেতরে রাখতে শুরু করে। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। আচমকা স্টিভের দুটো বডিগার্ড মোটরসাইকেল নিয়ে তাড়া করতে করতে সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়ে। 3টে মিনি কুপার তখন ফুল স্পিডে সুড়ঙ্গের অন্ধকার মধ্যে দিয়ে ছুটছে আর স্টিভের গার্ডগুলো তাদের পিছে। শুধু তাই নয়, ওরা অনবরত গুলিও চালাচ্ছিল। কিন্তু রব তো আর সাধারণ ড্রাইভার নয়, সে হঠাৎ করে স্টিয়ারিং ঘুরিয়ে মারাত্মক একটা টার্ন নেয়। ব্যাস, পরের মুহূর্তে ভারসাম্য হারিয়ে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে বসে। কিন্তু দ্বিতীয় গার্ডটা তখনও পিছু ছাড়েনি, সে সমানে গুলি চালিয়ে যাচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে মিনি কুপারগুলো সুড়ঙ্গ থেকে বেরিয়ে আলো চলে আসে। কিন্তু রব এবার পালিয়ে যাওয়ার বদলে উল্টো গাড়িটা ঝটপট ঘুরিয়ে নেয়। পেছনের গার্ডটা এই চাল বুঝতে পারেনি, তাই সে সোজা গিয়ে সজোরে ধাক্কা খায়। তাদের মনে হচ্ছিল তারা বোধহয় বেঁচে গিয়েছে, কিন্তু তখনই স্টিভ হেলিকপ্টার নিয়ে একেবারে ওদের মাথার উপর এসে হাজির হয়। এবার রাস্তা আর আকাশ দুদিক থেকে ওদেরকে তাড়া করা হচ্ছিল। পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। লায়াল অনবরত ট্রাফিক লাইট বদলে ওদের পথ ক্লিয়ার করার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু হেলিকপ্টার তো আর ট্রাফিক সিগন্যাল মানে না, সে সব জায়গায় পিছু নিচ্ছিল। ঠিক তখন চার্লি একটা মারাত্মক রিস্কি সিদ্ধান্ত নেয়। সে টিমকে আলাদা আলাদা রাস্তায় ভাগ হয়ে যাওয়ার নির্দেশ দিল। চার্লির উদ্দেশ্য ছিল সে নিজে স্টিভের কাছে টোপ হিসেবে ধরা দেবে, যাতে বাকিরা সোনা নিয়ে নিরাপদে বেরিয়ে যেতে পারে। স্টিভও চার্লিকে খুব ভালো করে চিনত। সে জানতো টিমের লিডারকে ধরতে পারলে বাকিরা তার হাতে চলে আসবে, তাই সে তার পুরো ফোকাস চার্লির ওপর দিয়ে দেয়। আর এই সুযোগে বাকিরা পালানোর সময় পেয়ে যায়। কিন্তু এখন চার্লি তো একেবারে একা, আর তাড়াহুড়ো করে পালাতে গিয়ে সে মস্ত বড় একটা ভুল করে বসলো। গাড়ি চালাতে চালাতে সে এমন একটা রাস্তায় ঢুকে পড়ে যে সামনে আর কোনো পথ নেই, তাই সে তড়িঘড়ি গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে স্টিভের হেলিকপ্টার ঠিক তার সামনে এসে পড়ে এবং তার পালানোর একমাত্র রাস্তাটুকু ব্লক করে দেয়। স্টিভ তো প্রচণ্ড খুশি হয়ে গেছিল যে সে চার্লিকে ধরে ফেলেছে, কিন্তু সে চার্লিকে আন্ডার এস্টিমেট করে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে। পরের মুহূর্তে চার্লি তার মিনি কুপারটাকে ফুল এক্সিলেটে চেপে সোজা হেলিকপ্টারের দিকে চালিয়ে দেয়। এক বিকট ধাক্কায় হেলিকপ্টারটা দুমড়ে মুচড়ে যায় আর স্টিভ বাধ্য হয় নেমে আসতে। তাই চার্লি আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সেখান থেকে গাড়ি নিয়ে কেটে পড়ে। চোখের সামনে চার্লিকে এভাবে পালাতে দেখে স্টিভের তো প্রচণ্ড রাগ হচ্ছিল। সে রাস্তার একটা পিকআপ ট্রাক নিয়ে পাগলের মতো চার্লির পিছু নেয়। এদিকে রব, স্টেলা আর বাকিরা ততক্ষণে আগে থেকে ঠিক করে রাখা স্টেশনের পেছনে পৌঁছে যায়। ওরা ঝটপট নিজেদের মিনি কুপারগুলো ট্রেনের বগির ভেতরে ঢুকিয়ে দেয়। এখন শুধু চার্লির অপেক্ষা। আর একদম শেষ সেকেন্ডে চার্লি সেখানে এসে পৌঁছায়। ট্রেনটা জাস্ট ছাড়বে আর চার্লি একটু সময় নষ্ট না করে তার গাড়িটা সোজা বগির ভেতরে ঢুকিয়ে দেয়। ট্রেনের দরজাগুলো যখন বন্ধ হচ্ছিল ঠিক তখনই স্টিভ সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। স্টেশন ছাড়তে শুরু করেছে। প্রথম দেখায় মনে হচ্ছিল চার্লি আর তার টিম জিতে গেছে, কিন্তু গল্পের আসল টুইস্টটা তখনও বাকি ছিল। স্টিভ একটা দেওয়ালের পেছনে লুকিয়ে সব দেখছিল। ট্রেনটাকে চলে যেতে দেখে সে মরিয়া হয়ে ওঠে। সে যে কোনো মূল্যে ওই ট্রেনে চড়তে চেয়েছিল, তাই সে স্টেশনের টিকিট ইন্সপেক্টরকে খুঁজে বের করে মোটা অঙ্কের ঘুষ দিয়ে ট্রেনটা থামানোর চেষ্টা করে। কিন্তু স্টিভ তো আর জানতো না যে ওই ইন্সপেক্টর আসলে চার্লির প্ল্যানের একটা অংশ ছিল। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের দরজা আস্তে আস্তে খুলে যায় আর ভেতরে দেখা যায় চার্লি দাঁড়িয়ে আছে। সে স্টিভের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দেয় যে এত কিছু করার পরেও সে চার্লিকে আটকাতে পারেনি। এটা দেখে স্টিভ প্রচণ্ড রেগে যায়। সে নিজের বন্দুকটা বের করে সোনা ফেরত চাইতে লাগে, কিন্তু চার্লি বিন্দুমাত্র ভয় পায় না, কারণ এবার পুরো গেমটা তার কন্ট্রোলে ছিল। আচমকা স্টিভের ঠিক পেছন থেকে বিশাল দুইজন এসে তার ঘাড়ে বন্দুক ঠেকায়। স্টিভ তো বুঝতে পারছিল না এরা কারা, কিন্তু একটু পরে সে বুঝতে পারে যে চার্লি আসলে সেই মাফিয়ার সাথে হাত মিলিয়েছে যার কাজিন ইয়াভিনকে স্টিভ খুন করেছিল। স্টিভ আবার চারদিক থেকে ফেসে গেছে, তবুও সে শেষ চেষ্টা করে। সে ওই মাফিয়াদেরকে চার্লির নামে অনেক উল্টাপাল্টা বোঝাতে থাকে, যদি কোনোভাবে বেঁচে যাওয়া যায় আর কি। কিন্তু চার্লি তো এবার আটঘাট বেঁধে নেমেছে। সে মাফিয়া বসের জন্য সোনার একটা বড় অংশ আগে আলাদা করে রেখে দিয়েছিল, তাই স্টিভের শেষ আশাটুকু ধুলোয় মিশে যায়। ওদিকে চার্লি, স্টেলা এবং তাদের বাকি সঙ্গীরা অবশেষে নিজের সোনা ফেরত পায়। আর শেষ হয়ে যায় আমাদের আজকের এই দুর্দান্ত মুভির গল্পটা।